গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবার আমরা পিওয়াইকিউ সিরিজের ক্লাস নিয়ে চলে এসেছি এবং এটা হচ্ছে পার্ট নাম্বার 7। এর আগে অলরেডি 6টা পার্ট চ্যানেলে আপলোড আছে, যারা দেখেছো তারা তো দেখেইছো। কিন্তু তাদের আমি আজকে ক্লাসটা শুরু হওয়ার আগে কতগুলো কারেকশন করে দিতে চাই। কমেন্ট সেকশনে আমি ক্লাসগুলোর তো এই কারেকশনটা রেখেছি এবং গ্রুপেও বলেছি, কিন্তু তবুও যারা কারেকশন গুলো দেখোনি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ন্যাটোর লেটেস্ট মেম্বার আমি ফিনল্যান্ড বলেছিলাম, অ্যাকচুয়ালি এটা ফিনল্যান্ডের পরে গত বছর সুইডেন জয়েন করেছে। এখানে সুইডেন হচ্ছে এখন লেটেস্ট মেম্বার। সুইডেন জয়েন করেছে ইন দ্য ইয়ার অফ 2024। আর এখানে আর একটা কোয়েশ্চেন ছিল, যেটা একদম লাস্ট কোয়েশ্চেন, যে র সিল্ক প্রডিউসিং স্টেট 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 তো কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গলে কাঁচা রেশম মুর্শিদাবাদ প্রডিউস করে, এটা আমি বলেছিলাম। এখানে মুর্শিদাবাদ সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হবে, এই প্রডিউসিং ডিস্ট্রিক্ট হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের রিসেন্ট আমি ডেটাটা চেক করলাম, এখানে বাঁকুড়া দেন মুর্শিদাবাদ আছে। ঠিক আছে, এই দুটো কারেকশন হচ্ছে ক্লাস নাম্বার 1-এ রয়েছে, এবং ক্লাস নাম্বার 2-তেও একটা কারেকশন আছে, সেটা বোধহয় অনেকেই তোমরা দেখে থাকবে। ওটাও আমি কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি। সেটা হচ্ছে এটা আমি গ্রুপেও একটু আগে বলেছি, যেটা এশিয়ানের মেম্বার কান্ট্রি। এশিয়ানের মেম্বার কান্ট্রি এখানে আর একটা অ্যাড হবে, যেটা হচ্ছে তোমার কাম্বোডিয়া, যেটা আমি মিস করে গেছি কোনো কারণে। কাম্বোডিয়া, ওকে, এশিয়ানের মেম্বার কান্ট্রিতে কাম্বোডিয়া অ্যাড করবে। টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 10টা। এখানটাতে আছে, আমি লেখার সময় লিখিনি কেন জানি না, এখানে দেখো 10টা কান্ট্রি দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আজকের ক্লাসে আসা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, which ruler of দিল্লি সালতানাত adopted a policy of consolidation rather than expansion? দিল্লি সুলতানদের মধ্যে কোন শাসক সম্প্রসারণের পরিবর্তে একত্রীকরণের নীতি গ্রহণ করেছিলেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, বলবন, ফিরোজ শাহ তুগলক। এই যে আমার কোয়েশ্চেনের অ্যান্সার বলতে গিয়ে কিছু ভুল হয়েছে বা ডেটা দিতে গিয়ে কিছু ভুল হয়েছে, এটা হতেই পারে। আমি এটাতে একদমই তোমাদেরকে বলবো না যে আমি যা বলবো সবসময় আমার দ্বারা ভুল হবে না, হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো যদি তোমাদের মনে হয় কোনো ডেটা নিয়ে ডাউট আছে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবে। কেউ একজন কমেন্ট করেছিল এর আগে, হিরক তো কমেন্ট করেছিল ওই এশিয়ানের কান্ট্রি নিয়ে, এই সরি ন্যাটোর কান্ট্রি নিয়ে। এশিয়ানটা আমার একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল, তো ওটা আমি আজকের কমেন্টে পেলাম, তাই আমি রেকটিফাই করে দিলাম। আশা করি তোমাদের ফার্দার যদি কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে? অপশন এ হচ্ছে আলাউদ্দিন খিলজি, অপশন বি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, অপশন সি হচ্ছে বলবন, এবং অপশন ডি হচ্ছে এখানে ফিরোজ শাহ তুগলক। সুলতানি যুগের কোন শাসক? এখানে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, বলবন। তিনি এক্সপানশনের বদলে কনসলিডেশনের নীতি গ্রহণ করেছিলেন। বলবনের যদি রাজত্বকাল দেখো, তাহলে বলবনের রাজত্বকাল হচ্ছে, আমরা যে ফার্স্ট ডাইনেস্টিটা পড়ি, স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ, তার 3 নম্বর যে ফ্যামিলি ট্রিতে বলতে পারো, কারণ প্রথমে হচ্ছে এখানে তোমার কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবকের পরে তার যে স্লেভ ছিল ইলতুৎমিশ, ইলতুৎমিশ রাজত্ব করবে, তারপরে তার ফ্যামিলি মেম্বাররা রাজিয়া, সুলতান রাজিয়া, তারপরে আরো কিছু শর্ট টাইমের জন্য কেউ কেউ থাকবেন, তারপরে আমরা দেখব যে বলবন আসছে, এবং এর রাজত্বকাল হচ্ছে 1266 থেকে 1287 পর্যন্ত। ঠিক আছে, 1266 থেকে 1287 পর্যন্ত। বলবন সম্পর্কে কি কি ইনফরমেশন মনে রাখবো? এর আসল নাম কি ছিল? বলবনের আসল নাম, বলবনের আসল নাম হচ্ছে উলুক খাঁ। উলুক, উলুক না উলুক, উলুক, উলুক না উলুক, KH হয়, উলুক খাঁ। এবং ইনি কিছু উপাধি নিয়েছিলেন। কি কি টাইটেল নিয়েছিল? একটা হচ্ছে টাইটেল নিয়েছিল জিল ই ইলাহি, জিল ই ইলাহি, যেটার মানে কি? জিল ই ইলাহির মানে কি? জিল ই ইলাহির মানে হচ্ছে শ্যাডো অফ গড। ওকে, জিল ই ইলাহির মানে হচ্ছে শ্যাডো অফ গড or shadow of Allah।
এবং তিনি নিজেকে আফরাশিয়ারের বংশধর বলে দাবি করতেন। ঠিক আছে, আর একটা টাইটেল নিয়েছিল যেটা হচ্ছে নিয়াবত ই খুদাই। নিয়াবত ই খুদাই। এনার সম্পর্কে আর কি কি ইনফরমেশন মনে রাখতে হবে না, ইনি একটা রাজস্ব দপ্তর এস্টাবলিশ করেছিলেন, রাজস্ব দপ্তর। রেভিনিউ ডিপার্টমেন্ট, যার নাম হচ্ছে দিওয়ান ই ওয়াজারত, দিওয়ান ই ওয়াজারত। ওকে, তারপর হচ্ছে একটা স্পেশাল মিলিটারি ডিপার্টমেন্টও তিনি এস্টাবলিশ করেছিলেন। মিলিটারি ডিপার্টমেন্ট এস্টাবলিশ করেছিলেন কেন না, এটা ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স হচ্ছে কিনা সেটা দেখার জন্য, এবং যে মুঘলরা ছিল সেই টাইমে, মঙ্গলরা ছিল, তাদের যে অ্যাটাক করতো সেই টাইমে, তো তারা অ্যাটাক করছে বা কোথা থেকে অ্যাটাক করতে পারে সেই সম্পর্কে তত্ত্বাবধান করার জন্য ইনি মিলিটারি ডিপার্টমেন্ট, স্পেশাল একটা মিলিটারি ডিপার্টমেন্ট এস্টাবলিশ করেছিলেন, যার নাম হচ্ছে দিওয়ান ই আর্জ। দিওয়ান ই আর্জ। পরের স্লাইডটা ফাঁকা আছে? না, পরের স্লাইডটা ফাঁকা নেই, তাহলে একটা স্লাইড নিতে হবে, তাই তো, নইলে লিখতে পারবো না। ওকে, আচ্ছা, আর কি মনে রাখতে হবে, ইনি এর আগে কে রাজত্ব করছিলেন, এর আগে রাজত্ব করছিলেন নাসির উদ্দিন মাহমুদ, যিনি হচ্ছেন ইলতুৎমিশের ইয়াংগেস্ট সন ছিল। ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসির উদ্দিন মাহমুদ গিয়াসউদ্দিন বলবনের আগে রাজত্ব করতেন, এবং তার আন্ডারে ইনি একজন নাইব ছিলেন। হি ওয়াজ নাইব। নাইব হচ্ছে একটা পদ, মিনিস্টার আন্ডার নাসির উদ্দিন মাহমুদ। এই নাসির উদ্দিন মাহমুদ কে ছিলেন? youngest son of ইলতুৎমিশ। ওকে, আচ্ছা, নাইব হচ্ছে যে পদটা, সেটা এনার কি কি চার্জ থাকতো, সমস্ত ডিপার্টমেন্টে ইনি দেখতেন, শুধুমাত্র ফিনান্স ডিপার্টমেন্ট ছাড়া। ইন চার্জ অফ অল ডিপার্টমেন্ট এক্সেপ্ট ফিনান্স। ঠিক আছে, ফিনান্স এবং রেভিনিউ ডিপার্টমেন্ট যিনি দেখতেন তাকে বলা হতো আমিল। ঠিক আছে, তাকে বলা হতো আমিল, এবং ওয়াজির বলা হতো যে প্রধানমন্ত্রী হতেন, প্রাইম মিনিস্টার হতেন। আর কি মনে রাখতে হবে এখানে, তিনি 40 চক্রের ক্ষমতা খর্ব করেছিলেন এবং 40 চক্রকে বন্ধ করে 40 চক্র ভেঙে দিয়েছিলেন। 40 চক্র, বা যেটাকে আমরা বলি গ্রুপ অফ 40s, সেটা তিনি ভেঙে দেন। কেন ভেঙে দেন? কারণ তিনি জানতেন যে এই গ্রুপ অফ 40s এর যে পাওয়ার, এর আগের যারা রুলার ছিলেন তাদের কে সরাবার এবং বা তাদেরকে ইলেক্ট করার পিছনে গ্রুপ অফ 40s এর অনেক ভূমিকা ছিল। তাই তিনি চাননি যে রাজার থেকে এই গ্রুপ অফ 40s আরো বেশি বড় হয়ে যাক। তার জন্য তিনি আরো কি করেছিলেন, যে সিজদা এবং পাইবাস সিস্টেম চালু করেছিলেন। সিজদা ও পাইবাস, এই 40 চক্রে যারা থাকতো তারা কোথা থেকে আসতো, এরা সবাই ছিল টার্কিশ স্লেভ। ঠিক আছে, টার্কিশ স্লেভ ছিল যারা রাজাকে পরামর্শ দিতেন। সিজদা এবং পাইবাস চালু করেছিলেন, এবং পার্সি নিউ ইয়ার ফেস্টিভ্যাল নাউরাস, যেটা হচ্ছে পার্সি নিউ ইয়ার ফেস্টিভ্যাল, সেটাও চালু করেছিলেন।
ওকে, দেখো তুর্কিদের ক্ষমতা ইনি খর্ব করেন এবং পার্সিদের ক্ষমতা বাড়িয়ে দেন। তুর্কি হচ্ছে যেটা তোমার কি বলবো টার্কি থেকে আসছে, এবং পার্সি মানে যারা ইরান থেকে আসছে তাদেরকে আমরা পার্সি বলছি, ঠিক আছে। তো তিনি নাওরাজ ফেস্টিভ্যাল চালু করেন। সিজদা হচ্ছে সিজদা করা মানে হচ্ছে রাজার সামনে মাথা নত করতে হবে, পাইবস মানে হচ্ছে পদচুম্বন করতে হবে। তো এই দুটো প্রথা তিনি চালু করেন, এবং তার যে কন্টেম্পোরারি বাংলার রুলার ছিলেন, সেই সময়কার বাংলার যিনি শাসক ছিলেন, বাংলার শাসক তুগরিল বেগ। তুগরিল বেগ ছিলেন সেই সময়কার বাংলার শাসক, যিনি বলবনের এগেনস্টে কিন্তু বিদ্রোহ করেছিলেন এবং নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রুলার বলে ঘোষিত করেছিলেন। কত খ্রিস্টাব্দে? ইন দ্য ইয়ার অফ 1276। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে বাংলার কোন রুলার বলবনের এগেনস্টে বিদ্রোহ করেন এবং নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রুলার হিসেবে ঘোষিত করেন। ওকে, এই কটা মনে রাখলেই হবে। এবং তিনি নিজেকে আফরাসিয়ানের বংশধর বলে দাবি করতেন। নিজেকে আফরাসিয়ার হচ্ছে একজন পৌরাণিক তুর্কি বীর, ঠিক আছে। আফরাসিয়াবের বংশধর বলে দাবি করতেন। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে বলবন সম্পর্কে যা যা ইনফরমেশন পড়ার ছিল আমরা সমস্ত পড়ে নিলাম। উলুগ খান তিনি হচ্ছেন জিল ই ইলাহি বা শ্যাডো অফ আল্লাহ টাইটেল নিয়েছিলেন, নিয়াবত ই খুদাই টাইটেল নিয়েছিলেন, রাজস্ব দপ্তর স্টাবলিশ করেছিলেন, মিলিটারি ডিপার্টমেন্ট স্টাবলিশ করেছিলেন, কনসলিডেশনের পলিসি অ্যাডাপ্ট করেছিলেন এক্সপানশনের বদলে। এবং এখানে আরেকটা পলিসি বলা হয় যেটা হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, এই কিওয়ার্ড গুলো থেকেই কোয়েশ্চেন আসে। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে স্টার্ট করেন, এরকম ভাবেই কোয়েশ্চেন আসে। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2, what does UNHCR stand for? UNHCR বলতে কি বোঝায়? ইউনাইটেড নেশন হিউম্যান ক্যাপিটাল রিসার্চ, ইউনাইটেড নেশন হিউম্যানিটি কমিউনিটি ফর রেফিউজি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউজি, নাকি ইউনাইটেড নেশন হিউম্যানিটি কমিশনস ফর রেফিউজি? এটা তোমাদের বলা উচিত, কারণ আমি এটা প্রথম দিনের ক্লাসেই বোধহয় করিয়েছিলাম, যেটা হচ্ছে অপশন সি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউজি। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমরা কমেন্ট করে বলবে, অলরেডি আমি পড়িয়েছি এটা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, about 85% of the Indian population of colonial India was adapted on which of the following sector of economy? ঔপনিবেশিক ভারতের প্রায় 85% ভারতীয় জনসংখ্যা অর্থনৈতিক নিম্নলিখিত কোন খাতের উপর নির্ভরশীল ছিল? হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, এগ্রিকালচার, নাকি হসপিটালিটি এবং রিয়েল এস্টেট? এটা তো ইজি কোয়েশ্চেন। কলোনিয়াল ইন্ডিয়া হোক বা এখনো সব থেকে বেশি আমাদের যে ওয়ার্কফোর্স রয়েছে সেটা এগ্রিকালচারের সাথেই অ্যাসোসিয়েটেড। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং কোনো কান্ট্রির জিডিপিতে যদি কোনো কান্ট্রির ওয়ার্কফোর্স যদি সব থেকে বেশি এগ্রিকালচারের মধ্যে ইনভলভ থাকে, তাহলে সেটা কিন্তু তার নেগেটিভ গ্রোথকে ইন্ডিকেট করে। মানে সেই দেশ তত বেশি প্রগতিশীল হবে যত বেশি কম লোক এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট ওয়াজ ফর্মড। মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয়েছিল, এটা কি চলে এসছে, কত সালে? 1960, 1961, 1962, 1959। কত সালে গঠিত হয়েছিল মহারাষ্ট্র এবং গুজরাট? আমরা জানি যে যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে 4টে ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। তারপরে বিভিন্ন ডিমান্ড উঠতে থাকে বিভিন্ন জায়গা থেকে যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট বানাতে হবে, বা বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্সের জন্য স্টেট বানাতে হবে। তো তারপরে আমরা একটা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠন করা হয়, যেটা হচ্ছে ফয়জল আলী কমিশন, ইন দ্য ইয়ার অফ 1953। স্টেট রিঅর্গানাইজেশন এর আগেও একটু হিস্ট্রি আছে যে অন্ধ্রপ্রদেশের
জন্য অন্ধ্রপ্রদেশের লোকজন দাবি করতে থাকে যে এখানে আমাদের লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট লাগবে, এবং সেই দাবি করার পরে একজন ভদ্রলোক ছিলেন পট্টি সিরামাল্লু, তিনি অনশন করেন এবং অনশন করে মারা যান। তারপরে কিন্তু এই স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠন করা হয়, যেটাকে আমরা ফয়সাল আলী কমিশনও বলে থাকি, যেটাকে বলা হয় ফয়সাল আলী কমিশন। আমি আর পুরোটা লিখছি না। এটা কবে গঠিত হয়? ইন দ্য ইয়ার অফ 1953 ডিসেম্বরে। মানে এর আগে পর্যন্ত দেশে এই সমস্ত গন্ডগোল চলছে, এবং সেপ্টেম্বর নাগাদ ওই ভদ্রলোক যিনি অনশন করছিলেন তিনি মারা যান, এবং তিনি মারা যাওয়ার পরে আরো এই দাবিটা আরো বেশি জোরালো হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য হয় স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠন করতে। এবং এই কমিশনের মধ্যে 3টে মেম্বার ছিলেন, 3 মেম্বার কমিশন ছিল এটা। 3 মেম্বার ছিলেন, একজন তো ফয়সাল আলী নিজে, একটা হচ্ছে কে এম পানিক্কর এবং এইচ এন কুনজরু। ঠিক আছে, 3জন মেম্বার ছিলেন এই কমিশনে। এবং এখানে তখন দাবি উঠছিল যে একটা ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেটের দাবি উঠছিল, এবং এই যে ফয়সাল আলী কমিশন তারা কি করলেন, যে রিজেক্ট করে দিলেন ওই যে থিওরিটা যে ওয়ান স্টেট ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। যদি ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট হতো তাহলে গোটা ভারতবর্ষ বোধহয় আরো কত টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু তারা অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ, লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট ক্রিয়েট করা যাবে, এবং এর আগে পর্যন্ত যে স্টেটের ভাগ ছিল এ বি সি ডি, সেটাকে চেঞ্জ করে দিয়ে নতুন করে প্রত্যেকটা স্টেট না, নতুন করে রাজ্য গঠিত হলো, এবং সেখানে 14টা স্টেট, 14 স্টেট অ্যান্ড 6টা ইউটি, 6টা ইউটি গঠিত হলো। এবং এটা কবে হলো? 1956 এ তো এই 1953 তে কমিটি গঠন হলো, এবং এটা হলো ইন দ্য ইয়ার অফ 1st নভেম্বর 1956 এ। ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট। যেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1953 তেই, কিন্তু যখন এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টটা আসলো তখন অন্ধ্রপ্রদেশকে মানে ফুল ফ্লেজেড স্টেটের মর্যাদা দেওয়া হলো। ইন দ্য ইয়ার অফ 1956 এ এটা হয়ে গেল কি ফুললি ফ্লেজেড স্টেট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? গুজরাট এবং মহারাষ্ট্র। মহারাষ্ট্র এটা হচ্ছে 1960s এ, 1960-এ। 1956 তে অন্ধ্রপ্রদেশ, 1960-এ মহারাষ্ট্র। গুজরাট 1963 তে হচ্ছে নাগাল্যান্ড। এবং মহারাষ্ট্র গুজরাট কোথা থেকে ক্রিয়েট হলো? বোম্বে যে প্রেসিডেন্সি ছিল, যেটা ব্রিটিশ প্রভিন্সেস ছিল, সেই বোম্বেকে বাইফার্কেট করে তৈরি হলো গুজরাট এবং মহারাষ্ট্র। ওকে, 1963 তে হলো নাগাল্যান্ড, 66 এ হরিয়ানা। তারপরে আবার আমরা দেখবো এরকম বিভিন্ন স্টেট তৈরি হচ্ছে, এবং লেটেস্ট যে স্টেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5. Where does the Alaknanda river join the Bhagirathi river in India? ভারতের কোথায় অলকানন্দা নদী ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে? বিষ্ণুপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ নাকি রুদ্রপ্রয়াগ? অলকানন্দা কোথায় ভাগীরথীর সাথে মিলিত হয়েছে সেই প্রয়াগটার নাম জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন বি, দেবপ্রয়াগ। একটুখানি যদি ছবিটা খেয়াল করো, যে প্রত্যেকটা নদী এসে কোথায় কার সাথে মিশেছে? অলকানন্দার সাথে মিশেছে। অলকানন্দার সাথে ভাগীরথী মিশছে এখানে দেবপ্রয়াগ, অলকানন্দার সাথে মন্দাকিনী মিশছে রুদ্রপ্রয়াগ, অলকানন্দের সাথে পিন্ডার মিশছে কর্ণপ্রয়াগ, এবং অলকানন্দার সাথে নন্দাকিনী মিশছে এখানটা হচ্ছে নন্দপ্রয়াগ, এবং ধুলি গঙ্গা মিশছে যেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে এইদিকে আছে অলকানন্দা, অলকানন্দাটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এর সাথে প্রথমে আমরা কি মনে রাখবো? ভাগীরথী, সেটা হলে কি হচ্ছে না দেবপ্রয়াগ।
দেবের ভাগ্য খুলে গেছে, তো রুক্মিণীকে পেয়ে। তো এইভাবে মনে রাখবে যে এটা হচ্ছে দেব প্রয়াগ। প্রয়াগ গুলো আমি আর লিখছি না, একটাতে লিখছি। নেক্সট হচ্ছে তোমার অলকানন্দ মিশছে কার সাথে? ভাগীরথীর পরে এখানে হচ্ছে মন্দাকিনী। মন্দাকিনী বলে একজন অ্যাক্ট্রেস ছিল, জানো তো? এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। মন্দাকিনী রেগে গেছে, রুদ্রপ্রয়াগ। 3 নম্বর কি, এই দিকটাতে লিখি। 3 নম্বর হচ্ছে কিসের সাথে মিশছে না, পিন্ডারের সাথে মিশছে। পিন্ডার, পিন্ডারের সাথে মিশছে, সেটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। আর কার সাথে মিশছে? পিন্ডারের পর হচ্ছে নন্দাকিনীর সাথে মিশছে। নন্দাকিনীটা মনে থাকবে, কারণ হচ্ছে নন্দ প্রয়াগ। এটা এটা হচ্ছে নন্দ প্রয়াগ। আর কার সাথে মিশছে? আর মিশছে হচ্ছে এখানে মন্দাকিনীর সাথে মিশছে। মন্দাকিনী, পিন্ডার, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। আচ্ছা, এইটা হচ্ছে মন্দাকিনী, ঠিক আছে। মন্দাকিনীর সাথে মিশছে, সেটা সেটা তো দেখিয়ে দিয়েছে। মন্দাকিনী তো লিখে দিলাম, রুদ্রপ্রয়াগ। আর হচ্ছে ধূলিগঙ্গা। ধূলিগঙ্গার সাথে মিশছে, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? বি আর ডি, ভাগীরথী, দেবপ্রয়াগ। এম আর, এম আর হচ্ছে তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এম আর, এম আর, বিডি, এম আর। পিন্ডারের সাথে মিশছে কর্ণপ্রয়াগ। পিকে, পিকে মুভি, পিন্ডার, কর্ণপ্রয়াগ। ধূলিগঙ্গা, ডিভি, দেব, না, ধাবান তো হবে না। ডিভি তোমরা ডেভিল হিসেবে মনে রাখতে পারো, বা যে কোনো কিছু একটা অ্যাসোসিয়েটেড করে নেবে। নন্দাকিনীটা মনে থাকবে নন্দ প্রয়াগ। তাহলে বিডি, এম আর, পি কে আর ডিভি, এইভাবে মনে রাখবে। ভাগীরথী দেবপ্রয়াগ, মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, পিন্ডার কর্ণপ্রয়াগ এবং ধূলিগঙ্গা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6. জাংতালাম ইজ ফোক ডান্স অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, আসাম নাকি নাগাল্যান্ড? কোন স্টেটের সঙ্গে এই জাংতালাম ফোক ডান্সটা অ্যাসোসিয়েটেড? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, মিজোরামের সাথে অ্যাসোসিয়েটেড। মিজোরামের আর কি কি ফোক ডান্স আছে তোমরা কমেন্ট করে বলবে। আসামে রয়েছে বিহু, বাগরুম্বা, এগুলো হচ্ছে আসামের ফোক ডান্স। নাগাল্যান্ডের ফোক ডান্সও তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7. হোয়াট ইজ দ্য সেক্স রেশিও অফ দামান এন্ড দিউ অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2021? 2011 সালের সেন্সাস অনুযায়ী তোমার দামান এবং দিউয়ের লিঙ্গ অনুপাত কত ছিল? 775, 886, 678 নাকি 618? সেন্সাস লাস্ট আমাদের সেন্সাস 2011তেই হয়েছে। 2025-এর সেন্সাস হয়ে তার ডেটা আস্তে আস্তে পরের বছর হয়ে যাবে। তো যদি 2011-র ডেটা মুখস্থ করে যেটা আছে সেটা কাজে লাগাতে চাও খুব ভালোভাবে, তাহলে 25-এর মধ্যেই কিন্তু চাকরিটা পেতে হবে, নইলে আবার 2025-এর সেন্সাস ডেটা মনে রাখতে হবে। আচ্ছা, সেক্স রেশিও বলতে আমরা কি বুঝি? সেক্স রেশিও বলতে বোঝায় এখানে প্রতি 1000 মেলের জন্য কতগুলো ফিমেল রয়েছে। The number of females per 1000 male in a given population is known as sex ratio. Sex ratio বলতে বুঝি number of females per 1000 male. তো আমাদের অ্যাজ এ হোল গোটা কান্ট্রির সেক্স রেশিও কত? গোটা কান্ট্রির সেক্স রেশিও হচ্ছে 943। ইন্ডিয়ার ক্ষেত্রে সেক্স রেশিও হচ্ছে 943, যেটা 2011 অনুযায়ী। এবং 2001-এ কত ছিল? 2001-এ ছিল 933, 10 ইনক্রিজ হচ্ছে। 2001-এর ডেটাটাও মনে রাখবে। এখানে সঠিক উত্তর হচ্ছে 618। দামান এন্ড দিউতে হচ্ছে 618, যেটা হচ্ছে তোমার লোয়েস্ট ইউটিতে। আচ্ছা, এখানে হাইয়েস্ট আর লোয়েস্ট একটুখানি দেখে নি। হাইয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। হাইয়েস্ট স্টেট কোথায় আছে? সব থেকে বেশি সেক্স রেশিও কোথায় হতে পারে? কেরালাতে। কেরালাতে আছে হাইয়েস্ট সেক্স রেশিও 1084, মনে রাখবে 1084। ইউটি পুডুচেরিতে আছে 1037, এবং যদি ডিস্ট্রিক্ট বলে
তাহলে সেটা হচ্ছে মাহে। এটা ডেটা মনে রাখতে হবে না। আচ্ছা, লোয়েস্ট কোথায় কোথায় আছে? লোয়েস্ট হচ্ছে হরিয়ানা, সেক্স রেশিও সব থেকে কম, কত না 879। আর ইউটি লোয়েস্ট তো বললাম, দামান এন্ড দিউ, এখানে মেয়েদের দমন করে দেওয়া হয় তাই দামান এন্ড দিউ 618, এবং ডিস্ট্রিক্ট হচ্ছে দামান। ওকে, আচ্ছা, এটা হলো সেক্স রেশিও। যদি চাইল্ড সেক্স রেশিও বলে, চাইল্ড সেক্স রেশিও যদি বলে, তাহলে চাইল্ড সেক্স রেশিও ইন্ডিয়াতে হচ্ছে 919, ঠিক আছে? এটা হচ্ছে 2011 এর ডেটা অনুযায়ী, এবং 2001 এর ডেটা অনুযায়ী 2001 এ কত ছিল? 927, ইফ আই এম নট রং। একটুখানি চেক করে নেবে, আমি এটা মানে না দেখে বলছি, যেটা আমার মনে ছিল, একবার চেক করে নেবে 2001-এ 927 কিনা, আমাকে জানাবে। আচ্ছা, এখানে চাইল্ড সেক্স রেশিও হাইয়েস্ট কোথায়? হাইয়েস্ট হচ্ছে মিজোরামে, এবং লোয়েস্ট আবার হরিয়ানাতে। মিজোরাম হচ্ছে স্টেটের ক্ষেত্রে, আর ইউটির ক্ষেত্রে হচ্ছে তোমার, অত মনে রাখার দরকার নেই, ছেড়ে দাও। লোয়েস্টটা মনে রাখবে, যেটা হচ্ছে হরিয়ানাতে। কেরালাতে হাইয়েস্ট লিটারেসি রেটও দেখা যায়, যেটা 94%, নট 100%। ওই মিমটা যে আছে না, কেরালা স্যার 100% লিটারেসি, 100% লিটারেসি না, 94% হচ্ছে লিটারেসি রেট কেরালাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। গণেশ চতুর্থী is celebrated in the month of হিন্দু ক্যালেন্ডার। হিন্দু ক্যালেন্ডারে কোন মাসে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয়? বৈশাখ, কার্তিক, ভাদ্রপদ নাকি আশ্বিন? কোন মাসে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয়? গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয় অপশন সি, ভাদ্র মাসে। আশ্বিন, কার্তিক, গণেশ চতুর্থী ভাদ্র মাসে সেলিব্রেট করা হয়। ওকে, জাস্ট এ মিনিট। ঠিক আছে। আচ্ছা, কে মহারাষ্ট্রে গণপতি উৎসব চালু করেছিলেন? কে মহারাষ্ট্রে গণপতি ও শিবাজি উৎসব চালু করেন? এত বিচ্ছিরি গরম পড়েছে, আর আমার এই রেকর্ডিং এর সময় ফ্যানটা অফ রাখতে হয়, মানে মারাত্মক গরম লাগছে। আমি একটা কাগজ পেলাম এক্ষুনি, জাস্ট এক্ষুনি এই পেপারের মধ্যে থেকে বেরোলো একটা ছোট্ট মতো চিরকুট, মানে সেটা সেটা কোথাও একটা লেখা ছিল, সেখান থেকে আমি ছিঁড়ে মানে চিরকুটটাকেই রেখেছি। এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে, কোয়েশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি, পরের দিন অ্যান্সারটা বলে দেব। দ্য ট্রাইকালার, আজকের ক্লাসেই বলে দেবো, পরের দিন না। ট্রাইকালার্ড ফ্ল্যাগ which was hoisted, hoisted আর আনফ্লার এর মধ্যে ডিফারেন্স জানো তো? ইন সেন্ট অলগড বাই মাদাম কামা was sorry smuggled into British India by whom? মানে যে ট্রাইকালার পতাকাটা মাদাম কামা উত্তোলন করেছিলেন সেন্ট অলডগার্ডে, সেটা ব্রিটিশ ইন্ডিয়াতে কে বয়ে নিয়ে এসেছিল, এবং সেই পতাকাটাই কিন্তু আবার যখন আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বলে সেলিব্রেট করছি ইন দ্য 1930s-এ 26 জানুয়ারিতে,
তো সেখানে সেটাই উত্তোলন করা হয়েছিল। এটা কে বইয়ে নিয়ে এসেছিল তোমাদের জন্য কোয়েশ্চেন হলো, ক্লাসের শেষে আমি এটার উত্তর অবশ্যই বলে দেবো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, which of the following is considered to the largest volcano on the earth? পৃথিবীর নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি হিসেবে বিবেচনা করা হয়? খেয়াল করবে বৃহত্তম বলেছে, টলেস্ট বলেনি, মানে সব থেকে উচ্চতম বলেনি, বৃহত্তম বলেছে। অপশন এ হচ্ছে আজেস দেল সালাদো, অপশন বি হচ্ছে তামু মাসিফ, অপশন সি হচ্ছে মাউন্ট কিলিমানজারো, অপশন ডি হচ্ছে মাউন্ট কোটোপ্যাক্সি। কোনটা হচ্ছে সব থেকে লার্জেস্ট বা বৃহত্তম ভলক্যানো? যেটা হচ্ছে অপশন সি হচ্ছে, এই অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তামু মাসিফ এটা হচ্ছে লার্জেস্ট ভলক্যানো, যেটা অবস্থান করছে ইস্ট কোস্ট অফ জাপানে। ইস্ট কোস্ট অফ জাপান। ওকে ওকে। আজেস দেল সালাদো এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পরের দিন থেকে আমি ওই রুমে যাব রেকর্ড করতে। আসলে যে দুটো রুমে এসি আছে সেই দুটো রুমে আমি পড়তে বসি না, আর আমার রুমে এসি নেই, গরিব মানুষ আমি। তো আমি মানে বিভৎস গরম লাগছে এখন এই মুহূর্তে, আমি পুরো একদম হাত ফাত জ্বালা করছে গরমে, আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। ওজেস দেল সালাদো এটা হচ্ছে টলেস্ট বা হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা কোথায় অবস্থিত রয়েছে? এটা হচ্ছে চিলি এবং আর্জেন্টিনার বর্ডারে, ঠিক আছে? চিলি এবং আর্জেন্টিনার বর্ডারে অবস্থিত। ওকে, আচ্ছা। মাউন্ট কিলিমানজারো এটা হচ্ছে টলেস্ট ফ্রিলি স্ট্যান্ডিং ভলক্যানো, মানে এই আজেস দেল সালাদো এটা হচ্ছে একটা ভলক্যানিক যে মাউন্টেন রেঞ্জ হয় তার মধ্যে একটা ভলক্যানো, যেটা হচ্ছে হাইয়েস্ট। এবং মাউন্ট কিলিমানজারো এটা হচ্ছে ওয়ার্ল্ডস টলেস্ট ফ্রিলি, মানে এর আশেপাশে কিন্তু আর কোনো তুমি পাহাড় দেখতে পাবে না, স্ট্যান্ডিং ভলক্যানো। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আফ্রিকাতে। আর মাউন্ট কোটোপ্যাক্সি এটা রয়েছে ইকুয়েডরে। কোন ভলক্যানোকে বলা হয় যে লাইট হাউস অফ মেডিটেরিয়ান? লাইট হাউস অফ মেডিটেরিয়ান কোন ভলক্যানোকে বলা হয়? দেখা যাচ্ছে না। লাইট হাউস অফ মেডিটেরিয়ান, ভূমধ্য মহাসাগরের লাইট হাউস কাকে বলা হয়? এটা হচ্ছে মাউন্ট স্ট্রম্বলি, স্ট্রম্বলি, LI, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা, টাইপস অফ ভলক্যানো। টাইপস অফ ভলক্যানোতে দেখো, ভলক্যানো সাধারণত চারটে টাইপের হয়। একটা হচ্ছে শিল্ড ভলক্যানো, যেখানে একদম অল্প খুব বেশি উচ্চতা হয় না। একটা হচ্ছে ডোম ভলক্যানো, একটা হচ্ছে ক্যালডেরা ভলক্যানো। ক্যালডেরা ভলক্যানোর ক্ষেত্রে কি হয় যে এটা হচ্ছে এতটাই বেশি এক্সপ্লোসিভ নেচারে হয় যে ভলক্যানোটা নিজের মধ্যেই কোল্যাপস করে যায়, সেটা হচ্ছে ক্যালডেরা ভলক্যানো। মোস্ট এক্সপ্লোসিভ ইন নেচার, যেটা নিজের মধ্যেই কোল্যাপস করে যায়। আর কম্পোজিট ভলক্যানো, কম্পোজিট ভলক্যানো হচ্ছে এর যে লাভাটা হয়, এই লাভাটা হচ্ছে বেশ ভিসকাস, মোস্ট ভিসকাস লাভা হয়, মানে বেশ গাঢ় লাভা হয়। আর শিল্ড ভলক্যানোর ক্ষেত্রে ফ্লুইডটা এর ভিসকোসিটি কম হয়, viscosity is lower. ওকে, আর কম্পোজিটের ক্ষেত্রে মোস্ট viscous lava. Next question, question number 10. Which of the following device is used for measuring the high temperature? উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? বোলোমিটার, পাইরোমিটার, অ্যামমিটার নাকি ক্রায়োমিটার?
তো উচ্চ তাপমাত্রা মাপার জন্য ইউজ করা হয় পাইরোমিটার, ঠিক আছে, আর কম তাপমাত্রা মাপার জন্য ইউজ করা হয় ক্রায়োমিটার। তোমরা কমেন্ট করে বলবে বোলোমিটার আর অ্যামমিটার এই দুটো ইনস্ট্রুমেন্ট কোন কি মাপার জন্য ইউজ করা হয়, বোলোমিটার আর অ্যামমিটার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, which of the following gas is known as stranger gas? xenon, নিয়ন, ক্রিপ্টন না আর্গন? নিচের কোন গ্যাসটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ জেনন। জেননকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়। এবং এখানে আমরা যদি একটু পিরিয়ডিক টেবিলটা দেখি, আজকে বেশি পড়বো না পিরিয়ডিক টেবিলে, জাস্ট আমরা গ্রুপগুলো দেখবো যে কোথায় কোন গ্রুপটা রয়েছে। পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক টেবিলকে সাজানো হয়েছে কি অনুযায়ী, না অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে। অ্যাটমিক নাম্বার মানে কি, নাম্বার অফ প্রোটনস ইন দ্য অ্যাটম, ঠিক আছে, নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনসই হচ্ছে অ্যাটমিক নাম্বার। এখানে রয়েছে কতগুলো টোটাল গ্রুপ রয়েছে, 18টা গ্রুপ রয়েছে, 7টা পিরিয়ড রয়েছে, 18 গ্রুপ অ্যান্ড 7 পিরিয়ড রয়েছে। এবং এর মধ্যে যে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ, এই দুটো গ্রুপ হচ্ছে এস ব্লকের মধ্যে পড়ছে। এবং এখানে এই যে 13 থেকে শুরু করে একদম 18 পর্যন্ত এই পার্টটা পড়ছে পি ব্লকের মধ্যে। এখানে লেখাই আছে পি ব্লকের মধ্যে, এক্সক্লুডিং হিলিয়াম, কারণ হিলিয়ামের মধ্যে ইলেকট্রনটা এসেই ঢুকছে, হিলিয়াম হচ্ছে এস ব্লকের মধ্যে পড়ছে। অনলি একমাত্র নোবেল গ্যাস যেটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। আচ্ছা, এই যে ড্যাশটা রয়েছে, এই ড্যাশটার ওপর দিকে যারা অবস্থান করছে, এই ড্যাশটার সাথে যারা অবস্থান করছে তারা হচ্ছে মেটালয়েডস, ঠিক আছে, যেমন বোরন, সিলিকন, আর্সেনিক, টেলিনিয়াম, অ্যাস্টাটিন, এরা হচ্ছে মেটালয়েডস। অ্যাস্টাটিন নয়, অ্যাস্টাটিন নন মেটাল। তো এর আশেপাশে যেগুলো অবস্থান করছে সেগুলোর মধ্যে কিছু আমরা মেটালয়েডস দেখতে পাবো বা ধাতুকল্প দেখতে পাবো। আর এর নিচে, এই লাইনটার নিচে যারা অবস্থান করছে, মানে এই দিকে সমস্ত, এরা সবাই হচ্ছে মেটাল। এবং এর ওপর দিকে যারা অবস্থান করছে তারা হচ্ছে নন মেটাল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এস ব্লক গেল। আচ্ছা, এটা ডি ব্লক। এই যে 3 থেকে 12 পর্যন্ত যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে তোমার ডি ব্লক এলিমেন্ট, যার মধ্যে আমরা এফ ব্লকটাকে আলাদা করে দেবো। এফ ব্লকের দুটো সিরিজ দেখতে পাই, একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এখানে রয়েছে গ্রুপ নাম্বার 13 বোরন ফ্যামিলি, 14 কার্বন ফ্যামিলি, 15 নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন হচ্ছে গ্রুপ নাম্বার 16 চ্যালকোজেন ফ্যামিলি, গ্রুপ নাম্বার 17 এটাকে বলা হয় হ্যালোজেন ফ্যামিলি। আর এই গ্রুপ নাম্বার 18টা হচ্ছে আমার নোবেল গ্যাস ফ্যামিলি, যেখানে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। পিরিয়ড নাম্বার 7 এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে তেজস্ক্রিয় এলিমেন্ট, ঠিক আছে। পিরিয়ড নাম্বার 7 এর প্রত্যেকটা এলিমেন্ট তেজস্ক্রিয় এলিমেন্ট। এবং এই যে ল্যান্থানাম থেকে তোমার লুটেসিয়াম পর্যন্ত যে এলিমেন্ট গুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে ল্যান্থানাইডস। এবং অ্যাক্টিনাইডস এর পর থেকে তোমার অ্যাক্টিনাইডস থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনাইডস এলিমেন্ট। ক্লিয়ার? এইটুকুই পড়বো। পিরিয়ডিক টেবিলে আমরা অনেক কিছু পড়বো, কিভাবে মেটালিক ট্রেন্ড হচ্ছে, কিভাবে ব্যাসার্ধ বাড়ছে না কমছে, ওপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ কিরকম পরিবর্তন হবে, বাদিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কিরকম পরিবর্তন হবে, অক্সিডেশন নাম্বারে কিরকম পরিবর্তন হবে, মেটালিক বন্ড তৈরি, কোভ্যালেন্ট এবং কোভ্যালেন্ট বন্ড তৈরি করার প্রবাবিলিটি কতটা বাড়বে বা কমবে, ঠিক আছে। এই সমস্ত জিনিস আমরা পড়বো, কিন্তু আস্তে আস্তে পড়বো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, the first island to operate seaplane service, সমুদ্র বিমান পরিষেবা পরিচালনাকারী প্রথম দ্বীপ হলো মালদ্বীপ, আন্দামান নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ নাকি দিউ? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, আন্দামান নিকোবর আইল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, ডিউরিং হুইচ 5-year প্ল্যান ইউজিসি ওয়াজ এস্টাবলিশ? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইউজিসি প্রতিষ্ঠিত হয়েছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ফোর্থ? ইউজিসি এস্টাবলিশ হয়েছিল ফার্স্ট 5-year প্ল্যানের মানে ফার্স্ট 5-year প্ল্যানের মধ্যে ইউজিসি এস্টাবলিশ হয়েছিল। এখানে আইআইটি এস্টাবলিশ হয়েছিল, কতগুলো ড্যাম এস্টাবলিশ হয়েছিল, এবং তোমার হচ্ছে কি কারখানা, ইস্পাত কারখানা এস্টাবলিশ হওয়ার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছিল। এবং ফার্স্ট যে 5-year প্ল্যান সেটা কবে এসেছিল? ইন দ্য ইয়ার অফ 1951 to 1956 পর্যন্ত ছিল ফার্স্ট 5-year প্ল্যান। তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর একটা গ্যাপ রয়েছে 3 বছরের, তারপরে আমরা দেখবো ফোর্থ 5-year প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। এ বাবা, এখানে মাঝখানের একটা অপশনই উড়ে গেছে।
ওকে। When is the National Voters Day celebrated? জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25 জানুয়ারি, 26 জানুয়ারি, 1 মে নাকি 5 জুন? কবে পালিত হয় ন্যাশনাল ভোটার্স ডে? সঠিক উত্তর তোমরা কমেন্ট করে বলবে। এখানে অপশনটা কি ছিল আমি সেটাই দেখার চেষ্টা করছি। 24 এপ্রিল ছিল। ঠিক আছে, 24 এপ্রিল তো হবে না, ছেড়ে দাও। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 25 জানুয়ারি, যেদিনকে ভোটার্স ডে সেলিব্রেট করা হয়। 26 জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়, এটা হচ্ছে মে ডে। এবং তোমরা কমেন্ট করে বলবে 5 জুনে কি সেলিব্রেট করা হয়। এখানে যেটা ছিল 24 এপ্রিল, 24 এপ্রিলে কি সেলিব্রেট করা হয়? 24 এপ্রিলে সেলিব্রেট করা হয় ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। ও আচ্ছা, এখানে ওটা পুরো অ্যানিমেশনে চলে গেছে। নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। হাউ মেনি ডিমান্ড ডিড মহাত্মা গান্ধী মেক ইন হিজ লেটার টু লর্ড আরউইন, some of which were agreed to and come to known as গান্ধী আরউইন প্যাক্ট? মহাত্মা গান্ধী লর্ড আরউইনের কাছে কতগুলি দাবি রেখেছিলেন, যার মধ্যে কিছুতে সম্মতি জানানো হয়েছিল এবং যেটা পরবর্তীকালে গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত হয়েছিল? 10টা, 12টা, 11টা নাকি 13টা? এই কোয়েশ্চেনটা হচ্ছে ওয়ান অফ দোজ কোয়েশ্চেন যেটা তুমি জানো তো জানো, জানো না তো জানো না, কোনো তুক্কা লাগানো যাবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 13। 13টা দাবি তিনি রেখেছিলেন এবং 13টা দাবির মধ্যে কিছু দাবি মেনে নিয়েছিলেন এবং কিছু দাবি মেনে নেওয়ার পরে যেটা গান্ধী আরউইন প্যাক্ট নামে পরিচিত। গান্ধী আরউইন প্যাক্ট যখন হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে গিয়ে আমরা দেখছি যে সেকেন্ড গোল টেবিল বৈঠক, যেখানে গান্ধীজি পার্টিসিপেট করছেন। এই এই চুক্তির শর্ত অনুযায়ী গান্ধীজি কিন্তু সেখানে পার্টিসিপেট করছেন গিয়ে। ওকে, ক্লিয়ার? তো 15টা কোয়েশ্চেনের মধ্যে কে কতগুলো অ্যান্সার করতে পারলে তোমরা কমেন্ট করে বলবে, এবং কোথায় কোনো অসুবিধা থাকলে, কোনো ডাউট থাকলে সেটাও কমেন্ট করে বলবে। তো থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। কোথায় কোনো ডাউট থাকলে, আচ্ছা একটা কোয়েশ্চেনের অ্যান্সার বলা ভুলে গেছি, দেখেছো? তোমাদের সাথে তো ডিরেক্ট ইন্টারাকশন হয় না যে তোমরা মনে করিয়ে দেবে কোথায় ছিল কোয়েশ্চেনটা, কোথায় লিখলাম। এটার আগে বোধহয় লিখেছি, হ্যাঁ। এটা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ইমদাদুল ইয়াগনিক। ব্যাস, আমার বোধহয় পিপিটিটা সাপোর্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, পিপিটি সাপোর্ট না নিক, আমি এটা পিডিএফ অ্যাড করে দেবো। ইমদাদুল ইয়াগনিক, যিনি হচ্ছেন ওই যে পতাকাটা, সেটা স্মাগল করে নিয়ে এসেছিল, কারণ তখন তো ব্রিটিশ ইন্ডিয়া, সেই সময় তো পতাকা উত্তোলন বা সেটার ব্যবহার করাটা তোমার লিগাল ছিল না। তো সঠিক উত্তর হবে ইমদাদুল ইয়াগনিক, যেটা আমি পিডিএফ এ লিখে দেবো। পিপিটিটা এখন সাপোর্ট নিচ্ছে না। তো ঠিক আছে, ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। কোনো কোয়ারি থাকলে, ডাউট থাকলে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো, এবং যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড নেই তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও।